স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ পড়ার আগে আসলে তড়িৎ স্থির হয় কিভাবে? তড়িৎ তো স্থির না, তাহলে স্থির কেন? আমরা সেই সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে আমাকে প্রথমেই আদান সম্পর্কে ধারণা পেতে হবে যে আদান কি। তাহলে আমি প্রথমেই আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে আদান সম্পর্কে ধারণা দিব, আদানের নিত্যতা, আদান কোয়ান্টায়ন, এই তিনটা কনসেপ্ট আগে আমরা ব্যাখ্যা দিব, তারপরে আমরা কুলম্বের সূত্রে যাব। তো দেখো প্রথমে আদান কি, আদান সম্পর্কে আমার ধারণা কি। আদান তোমরা 19ও পড়েছো আদান সম্পর্কে। আদান কি আসলে বলতে পারবা কিনা তোমরা একটু চিন্তা করে বলো দেখি। তো আমি দেখাই তোমাদেরকে, আমরা বলছি পরমাণুর কেন্দ্র, একটা পরমাণুর গঠন থেকে আমরা আদানের সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই যে পরমাণুর কেন্দ্রটা একটা ফোটন আর একটা নিউট্রন থাকে। একটা কি থাকে এখানে যে বলছি, একটা প্রোটন আর একটা নিউট্রন, দুইটা থাকে। একটা প্রোটন এবং নিউট্রন হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটা দিয়ে নিউক্লিয়াস গঠিত। আর পরমাণুর কেন্দ্রের চারপাশে কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে কি থাকে? ইলেকট্রন। তাহলে আরেকটা অংশ পাইছি আমরা কি? ইলেকট্রন। তাহলে একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। আর এই যে এই তিনটাকে আমরা বলি মৌলিক কণিকা, অর্থাৎ এই তিনটা মৌলিক কণিকার মাধ্যমেই একটা পরমাণু গঠিত হয়। তাহলে পরমাণুর এই তিনটা মৌলিক কণিকা, এর মধ্যে দেখো আমাদের ফোটন, এই ফোটনটা হচ্ছে ধনাত্মক আধানধর্মী, এটা হচ্ছে ধনাত্মক। আর নিউট্রন, এটা কেমন? নিউট্রনটা নিরপেক্ষ, অর্থাৎ এটার কোনো চার্জ নাই। তারপরে আসো ইলেকট্রন কেমন? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রন কেমন? ঋণাত্মক। তাহলে আমরা এই যে ধনাত্মক, নিরপেক্ষ, ঋণাত্মক এই কথাটা পেলাম, এই তিনটা আসলে কি? মৌলিক কণিকাগুলো একটা বৈশিষ্ট্য। কি ধরনের বৈশিষ্ট্য মৌলিক কণিকাগুলোর? যে মৌলিক কণিকা ফোটনটা কি ধরনের চার্জ বহন করে, কেমন? সে ধনাত্মক, নিরপেক্ষ, আবার ঋণাত্মক। তাহলে এই তিনটা কনসেপ্ট থেকে দেখো, তাহলে আমরা বলছি এই মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্য। তাহলে মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, সেই ধর্মটাকে কি বলা হয়? আদান বলে। তোমরা ক্লিয়ার যে মৌলিক কণিকাগুলোর বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? আদান বলে। তারপরে আসো, তাহলে আমরা যেহেতু আদান সম্পর্কে ধারণা নিচ্ছি, তাহলে মৌলিক কণিকা এখন কি? এই আদানগুলো আসলে কি হয়? যে পদার্থের মধ্যে কি আমি চাইলে আদান সৃষ্টি করতে পারবো? আসলে আদান তো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। শুধুমাত্র আমি যখন কি করব, এক বস্তু থেকে অন্য বস্তুতে আদানকে স্থানান্তর করতে পারবো। কিভাবে স্থানান্তর করা যায়? বলছে ঘর্ষণের ফলে আদান স্থানান্তরিত হয়। কিভাবে শিখছো আমরা আগে জানছি যে সেলুলারাইডে যে চিরুনিগুলো আছে, চিরুনিগুলো দিয়ে আমরা যখন মাথা চুল আঁচড়ানোর ফলে, বা আমরা যে ফেন ব্যবহার করি, কলম যদি একটু রাবার, ইবোনাইট জাতীয় হার্ড রাবারের হয়, তখন তাদেরকে যদি আমরা মাথা চুলের মধ্যে ঘষি, তখন দেখা গেছে কি হবে? তোমরা লক্ষ্য করে থাকবে যে তখন এই চিরুনি দিয়ে কাগজের টুকরার কাছে ধরলে তখন কি হয়? সে কাগজের টুকরোগুলো আকর্ষণ করে। তার মানে কি? ঘর্ষণের ফলে ওই বস্তুটা অন্য একটা বস্তুকে আকর্ষণ করার মতো ক্ষমতা অর্জন করছে। এটাই হচ্ছে। আসো আমরা যদি একটা কাঁচদণ্ড মনে করো ইবোনাইট, তাহলে কাঁচদণ্ডকে আমি যদি কি দ্বারা? রেশম কাপড় দ্বারা ঘষি, আর ইবোনাইটকে আমরা যদি কি বলবো? সিল্ক দ্বারা ঘষি। আবার কাঁচদণ্ডকে যদি আমরা কি দ্বারা ঘষি? কাঁচদণ্ড তুলা দ্বারা ঘষি। এভাবে আমরা যদি ঘষি তাহলে রেশম বা সিল্ক একই কথা, রেশম বা সিল্ক। আর ইবোনাইটকে আমরা ফ্লানেল দ্বারা ঘষবো। ফ্লানেল দ্বারা ঘষবো। তাহলে দেখা গেছে কি হয়? এখানে এই কাঁচদণ্ডটা ধনাত্মক আদানে আহিত হবে, আর রেশমটা কি হয়? ঋণাত্মক আদানে আহিত হয়। আবার তোমরা দেখো, যদি আমরা ইবোনাইটকে ফ্লানেল দ্বারা ঘষি, তখন ইবোনাইটটা ঋণাত্মক আদানে আহিত হয়, আর ফ্লানেলটা কি হবে? একই রকম ভাবে ধনাত্মক আদানে আহিত হবে। কিন্তু ঠিক একই কাঁচদণ্ডকে তুমি যদি আবার কি করো? তুলা দ্বারা ঘষো, তখন এই কাঁচদণ্ডটা ঋণাত্মক আদানে আহিত হয়, কিন্তু তুলাটা কি হবে? ধনাত্মক আদানে আহিত হয়, অর্থাৎ ধনাত্মক চার্জে চার্জিত হয়। বলছে কেন হয় এই ঘটনাটা? তো বলছে এটা কি বস্তুর বৈশিষ্ট্য? আসলে এটা একদম বস্তুর এক ধরনের বৈশিষ্ট্যই। কিভাবে আমরা বলতে পারবো? যে ঘর্ষণের ফলে যেই বস্তুটার ইলেকট্রন আসক্তি যেরকম হয়, সেই বস্তুটা সেভাবে চার্জিত হয়।
যে আমরা যদি কাচদ্বন্দ্বকে রেশম দ্বারা ঘষি তখন দেখা গেছে কাচদ্বন্দ্ব ধনাত্মক হয় আর রেশম কাপড়টা কি হবে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে। আবার ইবোনাইটটা কারণ কি বলছে রেশম বা সিল্কের ঋণাত্মক আদানের আসক্তি বেশি, এই জন্য সে কি হয় ঋণাত্মক আদানটাকে আকর্ষণ করে। আবার ইবোনাইটের ক্ষেত্রে কি হয় বলছে ইবোনাইটের কি হয় ঋণাত্মক আদানের আসক্তি বেশি অর্থাৎ ইলেকট্রন আসক্তি বেশি, এই জন্য সে ঋণাত্মক আদানে আহিত হয়। প্রাণাইল কিন্তু আবার ধনাত্মক আদানে আহিত হয়। কাচদ্বন্দ্ব ঋণাত্মক চার্জে চার্জ দিতে হয়, তুলা কি হয় ধনাত্মক চার্জে চার্জ দিতে হয়। উল্টা কাচদ্বন্দ্ব দেখা এখানে দুই রকম বৈশিষ্ট্য বহন করে। তো এখান থেকে আমরা কি হবে তাহলে এই যে ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হয়েছে এই চার্জগুলো তাহলে কি করা যায়, এই চার্জগুলো কি স্থানান্তরিত হইতে পারবে? বলছে না, স্থানান্তরিত হইতে পারে না, এগুলো স্থির থাকে। তাহলে এই যে স্থির থাকার কারণে এরা চলতে পারে না, স্থির থাকে, তাহলে তাদের যে প্রভাব এই প্রভাবটার নাম কি স্থিরতড়িৎ। তাহলে স্থিরতড়িৎ আমরা বুঝলাম স্থিরতড়িৎ। এখন এটা সম্পর্কে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম একটা ব্যাখ্যা দিয়েছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলল যে ঘর্ষণের ফলে আসলে দুই ধরনের চার্জের সৃষ্টি হয়। তো আমরা ব্যাখ্যা দিলাম কি দুই ধরনের চার্জ সৃষ্টি হয়। তাহলে আমরা যদি কি করো দেখো এই দুইটা কাচদ্বন্দ্বকেই, একটা কাচদ্বন্দ্ব কি ছিল একবার ধনাত্মক চার্জে চার্জ দিতে হইলো আবার ঋণাত্মক চার্জে চার্জ দিতে হইলো, তাহলে পরস্পরকে কি করবে তারা পরস্পরকে আকর্ষণ করবে। তোমরা জানো যে বিপরীতধর্মী আদান পরস্পরকে কি করে আকর্ষণ করে। আর যদি সমধর্মী হয় মনে করো ইবোনাইট সাথে কাচদ্বন্দ্ব তখন কি হবে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বিকর্ষণ এখানে কি হয়েছে একটা বল সৃষ্টি হয়েছে। এই বলটাকে বলা হয় আসলে কি কুলম্ব বল বা কুলম্ব ফোর্স। আমরা কুলম্ব ফোর্স নিয়ে আলোচনা করব। তার আগেই কুলম্ব ফোর্স পড়তে গেলে আমাদের মেইনলি যেটা জানা দরকার সেটা হচ্ছে বিন্দু চার্জ। তাহলে বিন্দু চার্জ কি এটা একটু দেখে নিই। তাহলে বিন্দু আদান বা বিন্দু চার্জ। বিন্দু আদান কি তো বলছে কোনো চার্জিত বস্তু যদি আকারে খুব ক্ষুদ্র হয়, আমরা জানি চার্জগুলো গোলকের পৃষ্ঠে থাকে বা কোনো বস্তুর পৃষ্ঠে থাকে। চার্জিত বস্তু যদি আকারে খুব ছোট হয় এই ছোট চার্জিত বস্তু বা এই বিন্দু চার্জিত বস্তু এই ছোট চার্জিত বস্তুটাকে কি বলা হয় বিন্দু চার্জিত বলছে। কি বলছে কেন আমার বিন্দু চার্জ দরকার কি, আমি বড় চার্জ নিলে সমস্যা কোথায় ছিল? কিন্তু বলছে কুলম্বের সূত্র যখন আমরা পড়াবো তখন দেখবা সেখানে দূরত্বের একটা ফ্যাক্টর আছে, মাধ্যমের একটা ফ্যাক্টর আছে। তো এইসব কারণেই বলছে যদি ছোট হয় তখন তার আবার ব্যাসার্ধ বা অনেকগুলো জটিলতা পরিহার করা যায়, এই জন্য আমরা আসলে কি বিন্দু চার্জ ব্যাখ্যা দিব। আবার বলছে আমি যদি একটু বড় চার্জ নেই তাও সমস্যা নাই, কিন্তু যদি মাঝখানে ডিস্টেন্সটা অনেক বেশি হয় দূরত্ব অনেক বেশি হয় তখন আমরা ওই দূরত্বের সাপেক্ষে এই বড় দুইটা বস্তুকে কি বলবো, এই দুইটা বড় বস্তুকে আবার বিন্দু আদান বলতে পারি। তাহলে এখন আসো তাহলে আদানের সংরক্ষণশীলতা বা আদান নিত্যতা কি, আদানের নিত্যতা এই বিষয়গুলো আমাদের রিলেটেড বেসিক জিনিস, এগুলো জানতে হবে, তারপর আমরা কুলম্বের সূত্রে যাব। তাহলে আদানের নিত্যতা বা সংরক্ষণশীলতা। তাহলে আদানের নিত্যতা বলতে আমরা কি বলবো যে আসলে আমি যতক্ষণ বললাম যে চার্জ সৃষ্টি হয়, আসলে কি চার্জ সৃষ্টি হয়, চার্জ কি ধ্বংস হয়? তো চার্জ ধ্বংস হয় না, সৃষ্টি হয় না। আমি জাস্ট দেখালাম যে ঘর্ষণের ফলে এক বস্তু থেকে চার্জ কি হয় অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। তারপর কি হবে ওই বস্তুটাকে যদি অন্য কোনো বস্তুর সাথে স্পর্শ করি তখন আবার কি করবে ওই বস্তুতে চলে যাবে বা অন্য আরেক বস্তুতে চলে যাবে, ঘর্ষণের ফলে আরেক বস্তুতে স্থানান্তরিত হবে। তাহলে জাস্ট চার্জ কি হয় স্থানান্তরিত হয়, নতুন কোনো চার্জ সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না। এই জন্য এটাকে কি বলা হয় আদানের নিত্যতা, আদানের সংরক্ষণশীলতা, অর্থাৎ আদানের কখনো ধ্বংস বা সৃষ্টি নাই, শুধুমাত্র চার্জের স্থানান্তর বা রূপান্তর, এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জ স্থানান্তর হইতে পারে। তার মানে এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে দেখাই। দেখো আমরা জানি ইউরেনিয়াম 92-235 জাস্ট একটা নিউট্রন দ্বারা যদি তাকে আমরা আঘাত করি, এটা বিখ্যাত একটা পারমাণবিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া নয় পারমাণবিক বিক্রিয়া, পারমাণবিক চুল্লিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। তো এক্ষেত্রে কি হবে বেরিয়াম প্লাস ক্রিপ্টন প্লাস নিউট্রন প্লাস শক্তি, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাতে এখন দেখো এই বিক্রিয়াটাতে দেখো এই দুটো হচ্ছে বিক্রিয়ক আর এই তিনটা হচ্ছে কি উৎপাদ প্লাস প্রচুর পরিমাণে এনার্জি। তো এখানে যদি আমি যোগ করি এই দুইটা ভর সংখ্যা যোগ করলাম তাহলে কত হবে 236। আবার দেখো 141, 92, এখানে কয়টা তিনটা, তো যোগ করলে 141 প্লাস 92 প্লাস 3 যোগ করলে কত আসবে ঠিক 2
36 আর এখানে 235 প্লাস 1 তাহলে 236 তাহলে দুই পাশে সমান জাস্ট কি হলো এখানে দুইটা পদার্থ এই বড় নিউক্লিয়াসটা ভেঙে দুটো আলাদা উৎপন্ন হয়েছে কিন্তু চার্জ কিন্তু কম বেশি হয়ে যায় না চার্জ এক বস্তু জাস্ট পরিবর্তন হয়েছে তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা দিব যে আদান আসলে কি হয় আদানের নিত্যতা মেনে চলে আদান কখনো কি হয় না ধ্বংস বা সৃষ্টি হয় না শুধুমাত্র আদান বা চার্জ কি হয় স্থানান্তরিত হইতে পারে এটা হচ্ছে আদানের নিত্যতা আদান কোয়ান্টায়ন ঠিক আছে তাহলে আদান কোয়ান্টায়ন কি তো বলছে আসলে কোন বস্তুতে কয়টা ইলেকট্রন থাকবে বা ইলেকট্রনের চার্জটা কি কয়টা ইলেকট্রন না কি পরিমাণে চার্জ থাকবে সেটা নির্দিষ্ট করা হচ্ছে আদান কোয়ান্টায়ন আমি একটা সমীকরণের সাহায্যে তোমাদেরকে সহজে দেখাই দিই আমরা বলছি কিউ ইকুয়াল টু এন ই এখানে কিউ মানে কি কিউ ইকুয়াল টু হচ্ছে মোট আদান সংখ্যা মোট চার্জ বা আদান n equal to জাস্ট সংখ্যা নাম্বার আর ই হচ্ছে কি ই ইলেকট্রনের চার্জ ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কিউ ইকুয়াল টু এন ই এখন ই এর মানটা আমাদের জানা আছে ই সমান সমান কত 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ আর দেখো এখন ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা কেমন ইলেকট্রন যেহেতু চার্জ হচ্ছে কি ইলেকট্রন চার্জের মানটা এত তো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারবো যেহেতু ইলেকট্রনের চার্জ কেমন হবে মাইনাসই লিখতে পারি না কারণ ইলেকট্রনের চার্জ আসলে অ্যাকচুয়ালি কি ঋণাত্মক তাহলে মাইনাসই আর যদি ফোটন হয় ফোটনের ক্ষেত্রে কেমন হবে ফোটনের ক্ষেত্রে এটা কি লিখবো ইকুয়াল টু হচ্ছে প্লাসই অর্থাৎ তাহলে আমাদের এই সমীকরণটা তাহলে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো যে কোন একটা বস্তুতে কয়টা চার্জ আছে তাহলে আমরা বলবো কিউ ইকুয়াল টু কেমন হইতে পারে যদি আমরা এটা ইলেকট্রনের জন্য বলি তাহলে কত হবে মাইনাস ই মাইনাস 2e মাইনাস 3e এরকম ইত্যাদি হইতে পারে আর যদি ফোটন হয় তো ফোটনের ক্ষেত্রে আমরা কি বলবো শুধু ই বা প্লাস ই তাহলে প্লাস 2e প্লাস 3e অর্থাৎ কোন একটা বস্তুতে যে মোট চার্জ থাকবে চার্জটা কেমন হবে এই ই এর পূর্ণ সংখ্যার গুণিতক ই এর পূর্ণ সংখ্যার গুণিতক বলতে যে এই যে চার্জ ছিল 1.6 ইনটু 10 ইনভার্স 19 তার পূর্ণ সংখ্যার গুণিতক সেটা একবার ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে যদি সেটা ইলেকট্রনের কথা চিন্তা করি তখন আমরা কি হবে মাইনাস হবে ঋণাত্মক আর যদি ফোটন হয় তাহলে হবে কি ধনাত্মক এই দুইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো আর তাহলে কি আদান কোয়ান্টায়ন ঠিক আছে তাহলে আদান কোয়ান্টায়ন কি তো বলছে আসলে কোন বস্তুতে কয়টা ইলেকট্রন থাকবে বা ইলেকট্রনের চার্জটা কি কয়টা ইলেকট্রন না কি পরিমাণে চার্জ থাকবে সেটা নির্দিষ্ট করা হচ্ছে আদান কোয়ান্টায়ন আমি একটা সমীকরণের সাহায্যে তোমাদেরকে সহজে দেখাই দিই আমরা বলছি কিউ ইকুয়াল টু এন ই এখানে কিউ মানে কি কিউ ইকুয়াল টু হচ্ছে মোট আদান সংখ্যা মোট চার্জ বা আদান n equal to জাস্ট সংখ্যা নাম্বার আর ই হচ্ছে কি ই ইলেকট্রনের চার্জ ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কিউ ইকুয়াল টু এন ই এখন ই এর মানটা আমাদের জানা আছে ই সমান সমান কত 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ আর দেখো এখন ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা কেমন ইলেকট্রন যেহেতু চার্জ হচ্ছে কি ইলেকট্রন চার্জের মানটা এত তো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারবো যেহেতু ইলেকট্রনের চার্জ কেমন হবে মাইনাসই লিখতে পারি না কারণ ইলেকট্রনের চার্জ আসলে অ্যাকচুয়ালি কি ঋণাত্মক তাহলে মাইনাসই আর যদি ফোটন হয় ফোটনের ক্ষেত্রে কেমন হবে ফোটনের ক্ষেত্রে এটা কি লিখবো ইকুয়াল টু হচ্ছে প্লাসই অর্থাৎ তাহলে আমাদের এই সমীকরণটা তাহলে আমি এখন ব্যাখ্যা দিতে পারবো যে কোন একটা বস্তুতে কয়টা চার্জ আছে তাহলে আমরা বলবো কিউ ইকুয়াল টু কেমন হইতে পারে যদি আমরা এটা ইলেকট্রনের জন্য বলি তাহলে কত হবে মাইনাস ই মাইনাস 2e
-3e এরকম ইত্যাদি হইতে পারে। আর যদি ফোটন হয় তো ফোটনের ক্ষেত্রে আমরা কি বলবো, শুধু ই বা প্লাস ই, তাহলে +2e +3e, অর্থাৎ কোন একটা বস্তুতে যে মোট চার্জ থাকবে, চার্জটা কেমন হবে, এই ই এর পূর্ণ সংখ্যার গুণিতক। ই এর পূর্ণ সংখ্যার গুণিতক বলতে যে এই যে চার্জ ছিল 1.6 × 10⁻19, তার পূর্ণ সংখ্যার গুণিতক সেটা একবার ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে। যদি সেটা ইলেকট্রনের কথা চিন্তা করি তখন আমরা কি হবে, মাইনাস হবে, ঋণাত্মক। আর যদি ফোটন হয় তাহলে হবে কি, ধনাত্মক। এই দুইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো। আর তাহলে আমরা শুরুতেই বলছিলাম যে কুলম্বের সূত্র দুইটা বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আমরা লিখে নিই, এ একটা চার্জ, এ একটা চার্জ, ধরে নিই এটা কত Q1, এটা কত Q2, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত r। তো আমরা এই কুলম্বের সূত্রটা কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে কি হবে, কুলম্বের সূত্র তিনটা কন্ডিশনের উপর নির্ভর করবে। একটা হচ্ছে আদানের পরিমাণ, মানে মাধ্যমের উপর, অর্থাৎ আদান দুইটা যেই মাধ্যমে আছে মাধ্যমের উপর, তারপরে হচ্ছে আদান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আদান দুইটা কত দূরত্বে আছে, তো সেটা এইটা ফ্যাক্টরের উপর। তো আমি এটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখি নিই, তারপর ব্যাখ্যা দিব। F সমানুপাতিক Q1 Q2 বাই r²। তো এখান থেকে দেখো, তো বলছে কিভাবে হয়, বলছে যে কোনো দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। আমি আগেই বলছিলাম যে তড়িৎ বল, তোমরা মহাকর্ষ বল সম্পর্কে জানো যে মহাকর্ষ বল শুধুমাত্র কি ধরনের বল, শুধু আকর্ষণধর্মী বল। কিন্তু তড়িৎ বল হচ্ছে কি, তড়িৎ বল যেহেতু চার্জ আছে, আমি শুরুতেই দেখাইছিলাম যে সমধর্মী চার্জ যদি হয় তাহলে কি হবে, বিকর্ষণ। বিপরীত চার্জ হলে আকর্ষণ হবে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী হলে বিকর্ষণ করে। তো এই ক্ষেত্রে এই জন্য কুলম্ব বলটা অবশ্যই আকর্ষণ বিকর্ষণ, মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী বল। তাহলে বলছে দুইটা আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে আসলে কুলম্বের সূত্র যে কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে। তো এখানে দেখো F = এটাকে আমরা লিখতে পারি C × Q1 Q2 বাই r²। আর এই সিটা হচ্ছে কি, একটা ধ্রুবক, এর মান আছে 1/4πε0। এর ভ্যালু কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তোমরা এদের জানা, তবে একটু দ্রুত যাচ্ছে এখানে। তো আর এটা কি, এটাকে কি বলা হয়, এপসাইলন, এপসাইলন। ঠিক আছে, এপসাইলনটা একটা ভ্যালু আছে, এপসাইলন নট দ্বারা আমরা কি বুঝাতাম, জাস্ট শূন্য মাধ্যমের জন্য। তাহলে এপসাইলন নটের ভ্যালু কত, 8.854 × 10⁻12 নিউটন, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্রটা কি হবে। যদি কোনো মাধ্যম হয়, তো কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্র কত হবে, F = 1/4πε Q1 Q2 বাই r²। ঠিক আছে, তখন এটা হচ্ছে এপসাইলন। এপসাইলনটা কি আসলে, এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের বেদন ক্ষমতা বা বেদন যোগ্যতা, কোনো মাধ্যমের বেদন ক্ষমতা। এখন এই আমরা যখন এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য এই সূত্রটা কি হবে, F = 1/4πε0 Q1 Q2 বাই r²। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যেই মাধ্যমটা ব্যবহার করব সেই মাধ্যমটার কারণে এখানে এপসাইলন রাশিটা আসছে। তো বলছে এই মাধ্যমটার যেই বৈশিষ্ট্যটা ব্যাখ্যা দিব, যেটা সেটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক মাধ্যম বলা হয় এটাকে। সেই মাধ্যমটা, যে মাধ্যমটা পরাবৈদ্যুতিক মাধ্যম, তাহলে এখানে একটা ধ্রুবক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় কে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কিভাবে ব্যাখ্যা দিব, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কত, F/Fm। অর্থাৎ এখানে সংজ্ঞাটা দাও, বলছে কোনো মাধ্যমে, দেখো শূন্য মাধ্যমে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বল এবং কোনো মাধ্যমে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এই দুইটার অনুপাতকে কি বলা হয়, ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। তাহলে এর ভ্যালু আছে, তাহলে এটাকে কি হবে, ফর লাইনটা যদি আমরা করি তো সে হবে ε/ε0,
অর্থাৎ তুমি ইচ্ছে করলে এই মাধ্যমের জন্য এই সূত্রটা কি লিখতে পারো, এপসিলন ইকুয়াল টু কি হয়, এপসিলন নট ইন্টু কে, এটাও বসাইতে পারো এখানে এই সমীকরণে, কে ইন্টু এপসিলন নট। তাহলে কে এর ভ্যালু আছে, যদি কেটা কি হয়, যদি শূন্য মাধ্যম হয়, দেখো শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু 1, আর বায়ু মাধ্যমে কে ইকুয়াল টু হচ্ছে 1.0005। ঠিক একই রকম ভাবে যদি মাধ্যম চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ হওয়ার সাথে সাথে কে এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন বসাও যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কেমন হবে, করো দেখি তোমরা নিজেরা খাতায় করে ফেলো, তারপর আমার সাথে মিলাই নেবে, আমি লিখবো এখনই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কারণ কুলম্ব ফোর্স বল, যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে তার কি হবে ভেক্টর রূপটা কেমন হবে দেখো। তাহলে কি হয়, এফ ইকুয়াল টু করি আমি, তোমরা মিলাই নাও আমার সাথে, আমি আশা করি তোমরা এতক্ষণে করে ফেলেছ। যে কোনো মাধ্যমের জন্য আমি লিখলাম, এই জন্য এপসিলন নট কে কি হবে Q1 Q2 বাই আর স্কয়ার ইন্টু একটা একক ভেক্টর। আমরা যদি একটা একক ভেক্টর বসাই তাহলে সে কি হবে ভেক্টর প্রকাশ করবে, অথবা আমরা এভাবে লিখতে পারি, দেখো এফ ভেক্টর ইকুয়াল টু 1/4 এপসিলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। তোমরা ভেক্টর থেকে এটা নিশ্চয়ই শিখে আসছো আগে, একক ভেক্টর থেকে আমরা করতে পারি, যেভাবে একক ভেক্টর নির্ণয় করেছিলাম সেভাবে বসালে এই দুইটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ।